এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। রেশন বন্টন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান শেখকে এনকাউন্টার করে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তাই তাকে ইডির সামনে আত্মসমর্পণের পরামর্শ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দেগঙ্গার দলীয় সভা থেকে শুভেন্দুবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুসলমানের লাশ জোগাড় করতে মরিয়া হয়ে উঠেছেন। এদিন শুভেন্দুবাবু মুসলিমদের উদ্দেশ্যে করে বলেন, আজকে আপনার রাজ্যে বোম মেরেছে যে মুসলমান, বোম খেয়েছে সে মুসলমান, জেলে গেছে কে মুসলমান, আপনাদের ব্যবহার করছে। আর বাসন্তীর রাজা গাজী থেকে হারোয়ার মেহেদি হাসান, হাজি নুরুলের পিএ সোহেল আনসারি, আনিসুর, বাদুরিয়া লিটন আর ওখানকার শাহজাহান শেখরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আপনি গরিব থেকে আরও গরিব হয়েছেন। এরপরই শাহজাহান শেখের অন্তর্ধান নিয়ে শুভেন্দুবাবু বলেন, এই মঞ্চ থেকে শাহজাহান শেখ কোথায় আছে আমি জানি, কিন্তু পুলিশ জানে না। সরবরিয়া থেকে ধামাখালি 11 কিলোমিটারের মধ্যে ঘোরাঘুরি করছে। বেরমুজুর 1 আর 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে আছে। কালকে খবর পাঠিয়েছি রাজীব কুমারকে যে আত্মসমর্পণ করো। আমি শাহজাহান শেখকে ওপেন সভা থেকে বলছি, আপনি আত্মসমর্পণ করুন ইডির কাছে গিয়ে। আপনি যা যা দুষ্কর্ম করেছেন বলে দিন। কত টাকা আপনি বালুকে দিতেন, নারায়ণ গোস্বামীকে দিতেন, মমতার বাড়িতে পাঠাতেন, ইডির কাছে গিয়ে বলে দিন। মমতা পুলিশের হাতে ধরা পড়লে এনকাউন্টার করে দিতে পারে। কারণ মমতা এখন মুসলমানদের লাশ খুঁজছে শীতলকুচির মতো। অন্যদিকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন নিয়ে কর্মযজ্ঞকে গিমিক তৈরির চেষ্টা বলে আখ্যায়িত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার জয়নগরে এই মন্তব্য করেন তিনি। সঙ্গে ঈশ্বর আল্লাহের শপথ নিয়ে তিনি বলেন, রাজ্যে সাম্প্রদায়িক ভাগাভাগি হতে দেব না। এদিন মমতা বলেন, কালকে আমাকে জিজ্ঞাসা করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আমার আর কোনো কাজ নেই, একটাই কাজ, রাম মন্দির। আমি বললাম, ধর্ম যার যার, উৎসব সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো। তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করে এটা করা উচিত নয়। দৃপ্ত কণ্ঠে মমতার ঘোষণা, তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমি আপনাদের ঈশ্বরের শপথ নিয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ভাগাভাগি করতে দেব না। এনআরসির সময় দেখেছিলেন কি আন্দোলন করেছিলাম, বন্ধ হয়ে গেছিল। সিএ এর সময় দেখেছিলেন কি আন্দোলন করেছিলাম। এখন অনেক অত্যাচার আমাদের লোকদের ওপর করা হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চলছে একটা এজেন্সি সরকারের ওপর। যাব পরের খবরে। বিলকিস বানো ধর্ষণ কাণ্ডে সুপ্রিম কোর্টের রায় নিয়ে এবার মহুয়া মৈত্রের প্রশংসা শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। আজ জয়নগরের প্রশাসনিক সভা থেকে বিলকিস বানো মামলার কথা তোলেন মুখ্যমন্ত্রী। সেখানে মহুয়া মৈত্রের প্রশংসা শোনা যায় তার মুখে। তিনি জানান, বিলকিস ধর্ষকদের ছেড়ে দেওয়া মহুয়াই মামলা করেছিলেন, আর সেই মামলায় জয় মিলেছে, যা এক প্রকার তৃণমূল কংগ্রেসের জয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মহুয়াকে অন্যায়ভাবে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে সোমবারই বিলকিসের ধর্ষকদের ছেড়ে দেওয়ার মামলা নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জয়নগরের প্রশাসনিক সভার বিষয়টি তুলে ধরে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, বিলকিস বানুর মামলায় ধর্ষকদের ছেড়ে দেওয়া হয়েছিল। আমাদের দলের মহুয়া মৈত্র যিনি সাংসদ ছিলেন, জোর করে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই মামলা কিন্তু তিনিই করেছেন, এমনকি মামলার একটি পক্ষ ছিলেন মহুয়া। এটা কিন্তু তৃণমূলের বিরাট জয়। গুজরাট সরকারের বিরুদ্ধে বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত বলেছে, বিলকিসকে গণধর্ষণ ও তার পরিবারের সদস্যদের খুনের ঘটনায় মুক্তি দেওয়া 11 জনকে আবার জেলে পাঠাতে হবে। ওই ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিলেন মহুয়া মৈত্র। পাশাপাশি জয়নগরের সরকারি অনুষ্ঠানের মঞ্চে একেবারে হালকা মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিজের একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জনসংযোগ সারলেন। ব্র্যান্ড মমতার উপর জোর দিয়ে হালকা চালে বললেন, জয়নগরে কেন এসেছি জানেন? আপনাদের জয়নগরের এমএলএ আমায় অনেক জয়নগরের মোয়া দেয়, আর আমি নিজে সেগুলো খেলে তো মোটা হয়ে যাব, তাই সেগুলো আমি সবাইকে দিয়ে দিই। যেমন এখানে বিভাস আছে বারুইপুরে, ওর একটা ফলের বাগান আছে, ও যত ফল পাঠায় আমার তত লোককে দিয়ে দিই। ওরা ভাবে সব হয়তো দিদি খাবে। দিদি তো একবার সকালে খায় একটু চাটা সামান্য কিছু, আর রাতে একবার খায়। তাছাড়া দিদি তো অন্য সময় কিছু খায় না। এটা আজকের নয়, অনেক দিনের। মমতার সেই কথা শুনে হাসি ফুটে ওঠে শ্রোতাদের মুখে। অনেকেই হাততালি দিতে থাকেন। তারই মধ্যে জয়নগরের মোয়া ব্যবসায়ীদের কুর্নিশ জানান মমতা ব্যানার্জি। তিনি বলেন, জয়নগরের মোয়া আজ জিআই ট্যাগ পেয়েছে, বিশ্ববিখ্যাত হয়েছে। আমি তার কারিগরদের সকলকে, দোকানদারকে সকলকে কুর্নিশ জানাচ্ছি।
যারা জয়নগরে মুয়া তৈরি করেন তাদের বলছি জয় হোক জয় হোক জয় হোক, জয় হে জয় হে জয় হে। আপনারা শুনলে খুশি হবেন যে আমরা জয়নগরের মোয়া হাব তৈরি করেছি প্রায় 2.5 কোটি টাকা দিয়ে। তার ফলে কি হবে, যত জয়নগরের মোয়া আপনারা এক জায়গা থেকে পেয়ে যাবেন। দেখব পরের খবর। গোয়ার একটি হোটেলে 4 বছরের ছেলেকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একটি টেক্সট স্টার্ট অ্যাপের প্রতিষ্ঠাতা সূচনা শেঠকে, বয়স 39। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে তার সন্তানের হেফাজত নিয়ে আদালতের রায় নিয়ে ক্ষুব্ধ ছিলেন ওই মহিলা। মঙ্গলবার এই কথা জানিয়েছেন গোয়া পুলিশের এক কর্মকর্তা। তবে কি তার পরিণতি এই খুন? এআই মাইন্ডফুল ল্যাবের চিফ এক্সিকিউটিভ অফিসার সূচনা শেঠ গোয়ার হোটেল থেকে প্রায় 400 কিলোমিটার দূরে কর্ণাটকের চিত্রদুর্গ জেলা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তিনি জানিয়েছেন তার স্বামীর সাথে তার সম্পর্ক ভালো ছিল না, বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। এই প্রক্রিয়া একেবারে চূড়ান্ত পর্যায়ে ছিল। উত্তর গোয়ার পুলিশ সুপার নিধিন ভালসান ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গেছে শিশুর হেফাজতে সংক্রান্ত বিষয়ে সম্প্রতি আদালতের একটি আদেশ ছিল, যা নিয়ে তিনি একেবারেই সন্তুষ্ট ছিলেন না, যার কারণেই তার শিশুকে খুন করেছিলেন মা। যাব পরের খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাপানোত্তর চলছেই। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসে? হলফনামা নিয়ে সম্পত্তির খতিয়ান দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপরই তৃণমূলের তরফে তাকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দেন দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আপনার এত কৌতূহল থাকলে বিচারপতি পদ ছেড়ে 2024 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের প্রার্থী হন, অভিষেকের বিরুদ্ধে লড়ে দেখান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এর আগেও বহুবার বিচারপতির গলায় কটু বাক্য শোনা গেছে। এবার তার সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলার নিশানা করল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা বক্তব্য, যদি অভিষেকের সম্পত্তি নিয়ে এত কৌতূহল তাহলে তার হলফনামা দেখে নিন না, ওখানে তো সব পেয়ে যাবেন। চোখ রাখবো পরের খবরে। সন্দেশখালীতে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর থেকেই অপরাধীদের ধরতে যথেষ্ট তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিশানায় সেখানকার পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহান। তার সন্ধানেই কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করা হয়েছে। সোমবার রাতেই কলকাতায় পৌঁছে যান ইডি ডিরেক্টর রাহুল নবীন। মঙ্গলবার দুপুরে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাই প্রোফাইল বৈঠকে বসেন আধিকারিকরা। সূত্রের খবর, রাহুল নবীন ছাড়াও বৈঠকে ছিলেন স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল, অ্যাডিশনাল ডিরেক্টর বিনোদ শর্মা, রেশন দুর্নীতির তদন্তকারী আধিকারিকরা সিআইএসএফ আইজি, সিআরপিএফ আইজি বীরেন্দ্র কুমার শর্মা, প্রিন্সিপাল ডিরেক্টর আয়কর দপ্তর পঙ্কজ কুমার। আলোচনার বিষয় মূলত একটাই, কিভাবে বাগে আনা যাবে শেখ শাহজাহানকে। সেই উপায় খুঁজে বের করতে ইডি দপ্তরে এই হাই প্রোফাইল বৈঠকের আয়োজন করা হয়। দেখব পরের খবর। লোকসভা ভোটে নয় নয় করতে করতে আরও অন্তত মাস চারেক রয়েছে, কিন্তু এখন থেকেই পুরোদমে প্রচার শুরু করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 1 মাস টানা চলবে তার কর্মসূচি, যার শুরুটা হবে আগামী 13ই জানুয়ারি বিহার থেকে। বিজেপি সূত্রের খবর, আগামী 5ই ফেব্রুয়ারির মধ্যে সবকটি গুরুত্বপূর্ণ রাজ্যে পা রাখবেন নরেন্দ্র মোদী। আপাতত তিনি নিজের রাজ্য গুজরাটে রয়েছেন, সেখানে থাকবেন 3 দিন। 13 তারিখে বিহারে, এরপর একে যাবেন হিন্দি বলয়ের রাজ্যগুলিতে। ইতিমধ্যে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে তিনি ঘুরে এসেছেন। এরপর রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশে যাবেন প্রধানমন্ত্রী। আসতে পারেন বাংলাতেও, যদিও এই সফরগুলির অধিকাংশই হবে সরকারি অনুষ্ঠান হিসাবে। যাব পরের খবরে। কোথায় সন্দেশখালীর তৃণমূলী গুন্ডা শেখ শাহজাহান? শুক্রবার ইডি আধিকারিকদের উপর হামলার পর থেকে সবার মুখে প্রশ্ন একটাই, কিন্তু শাহজাহান যে কোথায় তা জানা নেই বলে লাগাতার দাবি করে চলেছেন তার পরিবারের সদস্যরা। তারই মধ্যে এদিন দাদাকে বাঁচাতে হামলা নিয়ে নতুন তথ্য খাড়া করলেন তার ভাই আলমগীর। তিনি বললেন, ইডি যদি দাদাকে তলব করত তাহলে এই ঘটনা ঘটতো না। এদিন শাহজাহানের ভাই তথা যুব তৃণমূল নেতা আলমগীর বলেন, সেদিন সাধারণ মানুষ ভেবেছিল দাদার বাড়িতে কিছু রেখে তাকে ফাঁসানো হতে পারে, তাই তারা উত্তেজিত হয়ে পড়েছিল। ইডি যদি দাদাকে তলব করতো, তারপর দাদা না গেলে তল্লাশি চালাতো আসতো, তাহলে এত ঝামেলাই হতো না। আলমগীর দাবি করেন, দাদাকে অনেকবার ফোন করেছি কিন্তু যোগাযোগ করতে পারছি না, ফলে বলতে পারবো না দাদা এখন কোথায় আছে। তবে এলাকায় থাকলে তো বাড়িতে একবার আসতো। শাহজাহানের বাংলাদেশে পালানোর আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, দাদা একজন জনপ্রতিনিধি, তিনি এইভাবে গায়েব হয়ে যেতে পারেন নাকি? দাদা বাংলাদেশে যাবে কি করে? বর্ডারে তো পাহারা দেয় বিএসএফ, গিয়ে থাকলে তাদের সাহায্যেই গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।